গোল্ডেন মেদা নতুন এটা এটা স্টার্ট। আসসালামু আলাইকুম সকলকে, আর একটা লাইভ ক্লাসে তোমাদের সকলের সাথে সংযুক্ত হয়েছে আমি সজীব হোসেন। আজকে আমাদের ক্লাস হবে কিন্তু আমাদের যে গোল্ডেন ব্যাচ 2025 রয়েছে সেই ক্লাসে আজকে আমাদের প্রথম ক্লাস। আর সেই প্রথম ক্লাস উপলক্ষে আমরা আজকের ক্লাসটা লাইভ নিচ্ছি। আর তোমরা যারা আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট তারা কমেন্টে জানাতে পারো আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, এবং যারা এখনো আমাদের স্টুডেন্ট না তবে আমাদের ক্লাসগুলো করছো তারা আমাদের ভূগোল ক্লাস করো। আজকে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, পূর্বেও যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক সেম আমরা আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু সেই ক্লাসগুলো করছি। তোমরা যারা যেখান থেকে আমাদের ক্লাস আজকে ভূগোল ক্লাস করছো তোমাদের সকলকে স্বাগত, এবং একটু কমেন্টে জানাও আমার ক্লাসে কারা আজকে প্রথম ক্লাস করছো এবং কারা আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, এবং যারা আমাদের প্রথম ক্লাস করছো সবাই যারা রয়েছে সকলেই একটু কমেন্টে জানাও যে আমার কথাগুলো এবং সবকিছু ঠিক আছে কিনা। এবং আজকে আমরা আলোচনা করব মানে আমাদের ভূগোল বিষয়ে ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষায় যে সকল টপিকসগুলো রয়েছে সে সকল টপিকসগুলো ধারাবাহিকভাবে কিন্তু আমরা সেই আলোচনা করব, এবং তোমরা যাতে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো সেই আশা ব্যক্ত করে বা সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর পৃথিবীর গঠন অধ্যায় একটা অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা আমাদের, বিশেষ করে আমাদের ভূগোল বিষয়ে জানার জন্য যে পৃথিবীর গঠন, যে আমরা পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছি কিন্তু পৃথিবী আসলে কিভাবে গঠিত হয়েছে বা পৃথিবীর আকৃতিটা কেমন, পৃথিবীর অভ্যন্তরীণ আকৃতিটা কেমন, বাংলাদেশের আকৃতিটা কেমন, এই সকল পয়েন্টগুলো কিন্তু এই অধ্যায়ের আলোচনা। ওকে, আমি তোমাদের একটু কমেন্ট দেখি যে কারা কারা কমেন্ট করেছো। তারপরে উপমা কমেন্ট করেছো, আখি কমেন্ট করেছো, সাদিয়া জান্নাত কমেন্ট করেছো, আফিফা আনাম। ওকে, আমি তোমরা যারা কমেন্ট করছো আমি সকলের কমেন্ট পড়ার একটু চেষ্টা করছি। যে আমাদের তোমরা যারা আজকে ক্লাস করছো আশা করি ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধুরা যাতে ক্লাসের সাথী হতে পারে। এখন আমি ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু প্রশ্ন করি। আচ্ছা বলো যে পৃথিবী গোলাকৃতির কিভাবে হলো? তোমরা একটু যারা ক্লাসে রয়েছে একটু কমেন্টে জানাও যে আসলে পৃথিবী গোলাকৃতি কিভাবে হলো, বা এই পৃথিবী থেকে আমরা মানুষ কেন ছিটকে যায় না। এখন আমরা পৃথিবী থেকে আমরা মানুষ ছিটকে যায় না কেন, এর প্রধান কয়েকটা কারণ কি? এই যে আমরা পৃথিবীর কথা বলছি, এই পৃথিবী থেকে আমরা মানুষ কিন্তু ছিটকে যাই না কেন?
আর পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কোন পর্যায়ে ছিল, এবং ঠিক পৃথিবীর অভ্যন্তর ভাগ কেমন এবং বহিস্থ ভাগটা কেমন, এই সকল পয়েন্টগুলো যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, দেখো তুমি সেগুলো পারো কিনা। আর একজন ভূগোলের স্টুডেন্ট হিসেবে আমাদের অবশ্যই পৃথিবীর এই গঠন, পৃথিবী কিভাবে আছে, সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে, পৃথিবীর অভ্যন্তরীণ কি কি উপাদানগুলো নিয়ে গঠিত রয়েছে, বা পৃথিবীর বহিস্থ যে সকল আমরা ভূমিরূপগুলো দেখি, এই সকল ভূমিরূপগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এই সকল পয়েন্টগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে একটা জিনিস আমরা এখন শুরু করে দিই যে আসলে এই যে পৃথিবী আমরা বলতেছি, আমরা পৃথিবীর গঠন, আমরা পৃথিবীকে আমরা কি বলি যে একটা গোলাকৃতির পৃথিবী কিন্তু আমরা জানি। কিন্তু পৃথিবীর সৃষ্টির সময় বলতে, এই সৃষ্টির সময় পৃথিবীর কিন্তু কি ছিল, গ্যাসীয় ছিল। পৃথিবীর যখন সৃষ্টি ছিল তখন এটা কি গ্যাস ছিল, জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল। জ্বলন্ত গ্যাস পিণ্ডতে কিন্তু এটা ছিল। এখন জ্বলন্ত গ্যাস পিণ্ড থাকার ফলে এটা আস্তে আস্তে কিভাবে পৃথিবীর এই রূপ নিল, এটা একটা পয়েন্ট। একটা জিনিস আমরা খেয়াল করি যে এই যে জ্বলন্ত গ্যাস পিণ্ড, এটা থেকে পৃথিবী আস্তে আস্তে যে তরল হয়েছে, গ্যাস থেকে তরল হয়েছে, তারপরে কঠিন পদার্থে রূপ নিয়েছে। এর কারণটা হচ্ছে যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হয়, সেই তাপ যখন আস্তে আস্তে কি করা হয় যে বিকিরণ করতে থাকে, তখন সেই স্থানে আস্তে আস্তে কিন্তু উপর দিক থেকে তাপ কিন্তু হ্রাস পেতে থাকে। তাপ যখন কোনো বস্তুতে তোমার কম হওয়া শুরু করে, সেই স্থানে কিন্তু একটা আস্তরণ পড়ে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন দুধ জাল দিই, তোমরা যদি দেখবা যে দুধ যখন আগুনের হিটে তাপ দেওয়া হয়, তখন কি হয়, যে তাপ দেওয়ার ফলে এই স্থানে পৃথিবীর এই ধরো এই বস্তুতে যে তাপ দিচ্ছি দুধ, একটা সময় কি হয়, দুধ উল্টায়, মানে কি ধরো গ্যাসীয় অবস্থানে আছে, তারপরে তরল অবস্থায়, এবং একটা সময় তাপ যখন আমি বন্ধ করে দিব, তখন এই স্থানে কি হয়, একটা আস্তরণের সৃষ্টি হয়। ঠিক পৃথিবীর এই জ্বলন্ত গ্যাস পিণ্ড আস্তে আস্তে তাপগুলো বিকিরণ করতে করতে বর্তমান পৃথিবীর রূপে কিন্তু এসেছে। এখন আরেকটা পয়েন্ট তোমরা বলতে পারো যে আমরা বললাম পৃথিবী একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল, কিন্তু এই পৃথিবীটা কিভাবে গোলাকৃতির হলো? পৃথিবী একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড, কিন্তু এই পৃথিবীতে এই যে গোল আকৃতির যে শেপ আসলো, এটা একটা শেপ না, এই শেপটা কিভাবে আসলো, এটা কি মাথায় আসে না আমাদের? একটা জিনিস আমরা খেয়াল করি যে আমি যখন এই দড়ি দিয়ে বা কোনো সুতা দিয়ে যদি কোনো বস্তুকে ঘুরাই, কোনো সুতা দিয়ে যদি আমি এটাকে ঘুরাই, তখন কি হবে, এটা ঠিক রাউন্ড বরাবর কিন্তু ঘুরতে থাকে, ঠিক না? ঠিক রাউন্ড বরাবর কিন্তু সমান দূরত্বে কিন্তু ঘুরতে থাকে। যখন এটা ঘুরতে থাকে তখন এটা একটা শেপে চলে আসে, এটা একটা শেপে চলে আসে। আমাদের যারা কুমোররা রয়েছেন, তারা যখন একটা হাঁড়ি বোতল তৈরি করে, একটা বস্তু কিন্তু নিচ দিয়ে কিন্তু ঘোরে, এবং তিনি হাত দিয়েই, এটার ফলে কিন্তু কি হয়, একটা ধরনের শেপ চলে আসে। ঠিক পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে, ঠিক এই ধরনের কিন্তু একটা গোলাকৃতির শেপ চলে আসে। তাহলে পৃথিবীর গঠন অধ্যায়ে আমরা কি কি শিখলাম, যে প্রথমে একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল, এবং জ্বলন্ত গ্যাস পিণ্ডের পরে পৃথিবী কি হয়েছে, আস্তে আস্তে তার এই গোলাকৃতির রূপ ধারণ করেছে। এখন রূপ ধারণ করেছে ঠিক আছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কেমন? আমার একটা প্রশ্ন, যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা এখন কেমন? একটা জিনিস আমরা সকলেই খেয়াল করি যে এই যে তরমুজ দেখছো তোমরা, এই গরমের সময় আমরা কিন্তু সকলে তরমুজ খাই। আর এই যে তরমুজ এখন আমাদের কি করে, ধরো এখানে যদি আমি একটা তরমুজের একটা চিত্র অঙ্কন করি, ধরো তুমি বাজারে তরমুজ কিনতে গিয়েছো, এবং তরমুজটা আসলে কেমন, তরমুজের এটা মিষ্টি হবে নাকি কি, মানে এটা একদম লাল, গাঢ় লাল দেখে কেনার জন্য আমাদের কি বলি যে এই তরমুজ বিক্রি করুন, মানে কেটে দেখাতে বলে। তখন বিক্রেতা কি করে, একটা ছুরি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু তরমুজ কাটে, তরমুজ কাটে না? ঠিক তরমুজ কাটার পরে কি করে, যে এই বিক্রেতা এই অংশটা কিন্তু দেখায়। তাহলে আমরা যখন এই অংশটা যখন দেখব, আমরা যখন এই বিক্রেতা আমাদের যখন এইভাবে দেখাচ্ছে, তাই তো, এইভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে, তাহলে আমরা এই অংশ পৃথিবী এই তরমুজের এই অংশ দেখে বুঝতে পারতেছি যে আসলে তরমুজটা আসলে
এই মাঝখানের এই অংশতে মানে কি এই অংশতে অনেক বেশি পরিমাণে রসালো এবং অনেক বেশি পরিমাণে তোমার লাল। কিন্তু আমরা যত আস্তে আস্তে উপরে যাব তত কিন্তু এদিকে একদম সাদা থাকবে, বা এদিককার যে রস থাকবে এই ঠিক একদম উপরের দিকে যে রসটা থাকবে সেটা কিন্তু এত বেশি পরিমাণে কিন্তু লাল না, মানে এত বেশি মিষ্টান্ন হয় না। তাহলে এই যে তরমুজের যে একটা গাঠনিক উপাদান, এইগুলো দেখে আমরা বলতে পারি যে পৃথিবীর এই গঠন কিন্তু এমন হতে পারে। ঠিক পৃথিবীর গঠনও ঠিক এইভাবে পৃথিবীর ঠিক গঠন কিন্তু ঠিক এইভাবেই আলোচনা আমরা করব। ঠিক এই সমস্ত পৃথিবীর এই অংশটুকু আমরা আলোচনা করব, আর এই অংশটুকু বলা হয় পৃথিবীর অভ্যন্তর স্তর। এই অংশটুকু কি বলা হয়? পৃথিবীর অভ্যন্তর স্তর। আর আমাদের আলোচনায় পৃথিবীর অভ্যন্তর স্তরকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়। কয়টা? একটা হচ্ছে এই উপরের অংশটুকু অশ্বমণ্ডল, মাঝের সবচেয়ে বৃহৎ অংশটুকু হচ্ছে গুরুমণ্ডল, এবং একদম নিচের বা একদম ভিতরে যে অংশটুকু রয়েছে এগুলোকে বলা হয় কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, এই অংশটুকু কেন্দ্রমণ্ডল, এই অংশটুকু হচ্ছে গুরুমণ্ডলে, এবং একদম পৃথিবীর চারপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ কিন্তু আমরা বুঝলাম। আমরা কিন্তু এটার ডিটেলস আলোচনা করব। আমরা জাস্ট তোমাদেরকে একটু পুরো একটা সামারি দিচ্ছি এই অধ্যায়ে, তাহলে আমরা ইজিলি কিন্তু এই পয়েন্টগুলো বুঝতে পারবো। পৃথিবীর এই অভ্যন্তর ভাগগুলো আমরা বুঝলাম, ভালো কথা। কিন্তু পৃথিবীর যে বহিস্থ ভাগের আমরা বললাম যে টোটাল গোল, কিন্তু পৃথিবীর বহিস্থ ভাগ কি ঠিক গোল? না, পৃথিবীর বহিস্থ ভাগও কিন্তু এর পার্থক্যটা রয়েছে। পৃথিবীর বহিস্থ ভাগগুলো আসলে কেমন, আমরা পৃথিবীতে কেমন দেখতে পারি? একটা যদি চিত্র বলি, আমরা সমুদ্র দেখি বা পৃথিবীতে পানি রয়েছে, পানি কতটুকু রয়েছে? পৃথিবীতে ঠিক 4 ভাগের 3 ভাগ কিন্তু পানি। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি রয়েছে, মাত্র 1/4 রয়েছে স্থলভাগ। ঠিক এই স্থলভাগটাই হচ্ছে এই অংশটুকু। এই বিষয়গুলো একটু আমরা খেয়াল করি যে পৃথিবীতে যে সমুদ্রের সমতল, এটা যদি সমুদ্র বলি, যে সমুদ্রের সমতলে যে ভূমিটা রয়েছে ঠিক সেই ভূমিকে বলা হয় হচ্ছে সমভূমি। তাহলে আমরা পৃথিবীর গঠন অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে সমভূমি। ঠিক সমভূমি থেকে একটু উঁচু খাড়া ঢাল বিশিষ্ট যে ভূমিটা রয়েছে তার নামটা হচ্ছে মালভূমি, এবং ঠিক ভূপৃষ্ঠ থেকে বা ভূমি থেকে প্রায় 2000 ফুট, কত ফুট? 2000 ফুট উচ্চতা বিশিষ্ট যে ভূমিরূপ রয়েছে তাকে বলা হয় পর্বত। আমরা কি জানি যে পর্বত সম্পর্কে, যে পর্বত কত প্রকার, কি পর্বত কিভাবে সৃষ্টি হয়? তোমরা যারা আমার ক্লাসটা করতেছো তারা যদি প্রশ্ন করি পৃথিবীতে কিভাবে পর্বত সৃষ্টি হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের ভূমিরূপ যে সমভূমি, কেন? আমি যদি প্রশ্ন করি তোমরা বলতে পারবা যে বাংলাদেশের ভূমিরূপ যে সমভূমি কিভাবে? এইটার একটা টেকনিক রয়েছে যে আমি তোমাদের এগুলো আস্তে আস্তে জানাবো যে আসলে এই যে ভূমিরূপটা আসলে কিভাবে সৃষ্টি হয়, ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হয়। এখন আমি যদি বলি যে প্লেটগুলোর সংঘর্ষের ফলে এই ধরনের ভূমিরূপটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু মেনে নিতে হবে। কারণ পৃথিবীর ভূমিরূপটা সৃষ্টি হওয়ার সময় কেমন যে আমাদের যে পৃথিবীতে মোট ছোট বড় দিয়ে মোট 27টা প্লেট রয়েছে, এর মধ্যে বড় 7টি প্লেট রয়েছে। এই প্লেটগুলোর সংঘর্ষ হওয়ার ফলে এই ধরনের কিন্তু ভূমিরূপগুলো সৃষ্টি হয় এগুলো। এবং তারপরে সর্বশেষ আরেকটা পয়েন্ট রয়েছে বাংলাদেশের ভূমিরূপ। সর্বশেষ কি রয়েছে? বাংলাদেশের ভূমিরূপ। বাংলাদেশের ভূমিরূপকে হচ্ছে 3টা অংশে বিভক্ত করা হয়। কয়টা অংশে? 3টা অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দেখি আমি লিখি যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। তাহলে এই যে বাংলাদেশের 3টা ভূমিরূপ রয়েছে, এইগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ের কিন্তু মূল আলোচনা। তাহলে আমি তোমাদের একটা ব্রিফ আলোচনা করলাম এই অধ্যায় নিয়ে। এখন আলোচনা করব যে পৃথিবীর গঠন অধ্যায়ে তোমাদের যেভাবে পাঠ্যপুস্তকে রয়েছে, একজন পুষ্প আলোচনা বলছে স্যার জিওগ্রাফিতে মার্ক পাওয়া কি ইজি? ওকে, জিওগ্রাফিতে মার্ক পাওয়া একদম ইজি।
এর প্রধান কারণকে আমি বলি যে জিওগ্রাফির বিষয়টা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল এবং একটু তোমাকে বুঝে লিখতে হবে। তুমি যেমন মনের মাধুরী দিয়ে কোনো কিছু লিখলে তুমি এখানে মার্ক পাবে না। এর কারণটা হচ্ছে যে যদি বলা হয় যে পর্বত কাকে বলে, পর্বত কত প্রকার, পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে তখন কি করতে হবে, একটু সুন্দরভাবে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে তামিম বলছে যে ভূ অভ্যন্তরে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে যে তাপ সৃষ্টি হয় বা চাপ সৃষ্টি হয় সেটি যখন প্রচন্ড বেগে উপরের দিকে উঠে আসে তখন পর্বত সৃষ্টি আসে। ওকে, এখন উপরের দিকে উঠে আসে, এখন বিষয়টা ওইরকম না। আমি তোমাদের একটু দেখাই যে পর্বতের আলোচনাও একটু করব, তবে একটু তোমাদের দেখায় যে কিভাবে আসলে এই পর্বতটা সৃষ্টি হয়। আচ্ছা, পর্বত সৃষ্টি হওয়ার কাহিনীটা বলার আগে ধরো তোমরা যদি কখনো অ্যাক্সিডেন্ট কখনো দেখেছো, যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা বাসের সাথে একটা সিএনজির অ্যাক্সিডেন্ট, বাসের সাথে একটা সিএনজির অ্যাক্সিডেন্ট যদি হয়, আমি ধরলাম এটা বাস আর এটা হচ্ছে সিএনজি, বুঝা গেল? তাহলে এই যে বাস এবং সিএনজির দুইটা অ্যাক্সিডেন্ট হলে কি হয়, দুইটার অ্যাক্সিডেন্ট হলে কি হয়, তাহলে দুইটা মুখোমুখি সংঘর্ষ হলো, মুখোমুখি সংঘর্ষ হলে কি হয়, এইটা ধরো এইটা হচ্ছে তোমার ভারী, বাসটা অনেক ভারী, এর ওজন অনেক বেশি, এর যে পরিমাণে ধাক্কাটা দিবে সিএনজি কি থাকবে? থাকবে না। সিএনজি তখন কি হয়, যদি এটা আস্তে আস্তে ধাক্কা দিতে হয়, এটা হয় দূরে ছিটকে যাবে, না হয় সিএনজিটা বাসের উপরে উঠে আসবে। আর ধরো এই বাসেরও তো ক্ষয়ক্ষতি হবে, তখন কি হয়, এই দুইটার সংঘর্ষের ফলে এই দুইটা আমরাকে পাত বলতে পারি, এটাকে কি বলতে পারি? পাত বলতে পারি। এটা হচ্ছে বড় পাত, এটা হচ্ছে ছোট পাত। এই পাত কি হয়, একটা বড় পাত, এর ভার অনেক বেশি, আর যার ওজন অনেক বেশি সে সবসময় কি হয়, সবসময় নিচের দিকে অগ্রসর হতে থাকে, সবসময় নিচের দিকে অগ্রসর হতে থাকে। এই পাত যখন নিচের দিকে অগ্রসর হবে তখন কি হয়, এই পাতটা এই পাতের উপরে উঠে আসবে। বিষয়টা বোঝা গেল? তাহলে এই ছোট পাতটা তখন কি হয়, এই পাতের চাপের ফলে, দেখো এই পাতটা নিচের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই পাতটা কি হয়, এই পাতের উপরের দিকে কিন্তু এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। আর এই ভূমিরূপটাই কিন্তু আমাদের যে 5 প্রকারের যে পর্বত রয়েছে, সেই 5 প্রকারের পর্বত কিন্তু একটা প্রধান অংশ হচ্ছে ভঙ্গিল পর্বত। এই পর্বত কিন্তু এইভাবে কিন্তু আমরা আলোচনাটা কিন্তু করতে পারি। এখন এই বিষয়গুলো পর্বত নিয়েও কিন্তু আমরা আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা করব। আর আরেকটা তোমাদের সুসংবাদ দিয়ে রাখি যে আমাদের এই ক্লাসগুলো যেভাবে আমরা নিচ্ছি, আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু সব ক্লাসগুলো এভাবেই নিব, কারণ তোমরা লাইভে আমাদের সব ক্লাসগুলো পাবে না। তোমরা যারা আমাদের ক্লাস করতে চাও, আমাদের পড়ালেখাতে যুক্ত হতে চাও, তোমরা অবশ্যই আমাদের সেই ব্যাচে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন এই পৃথিবীর গঠনের মধ্যে আমরা পাতগুলো সম্পর্কে আলোচনা করব, দেন আমরা হচ্ছে আরো পৃথিবীর অভ্যন্তর ভাগের এই অংশগুলো আলোচনা করব। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে পৃথিবীর যে অংশগুলো রয়েছে, আমি এখানে তথ্যগুলো আছে, তবে সেই তথ্যগুলো আমি তোমাকে দেখাচ্ছি না, আমি মুখে যেটা বলতেছি যাতে সহজ করে তোমরা বুঝতে পারো, এই জন্য কিন্তু আমি মুখে সেগুলো বিষয়টা বলতেছি। এখন আমরা পৃথিবীর এই অংশগুলো বুঝলাম, তাই না? পৃথিবীর এই অংশগুলো বুঝলাম। এখন এই পৃথিবীর আমরা এই অভ্যন্তর ভাগকে আমরা আলোচনা করব। অভ্যন্তর ভাগ হচ্ছে কয়টা অংশে রয়েছে? 3টা অংশ। যে এইটা পরীক্ষা কিন্তু আসে, পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আলোচনা করো, যে একটা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে এই অংশের মধ্যে পৃথিবীর একদম উপরের দিকে, এটা আমি একটু বড় করেই করি। ওকে, দেখো পৃথিবীর যে আমি যে ভূমিরূপটা অঙ্কন করলাম, এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে আমরা জানি যে এখানে কি রয়েছে, ধরো সমুদ্র রয়েছে, এখানে কি সমুদ্র রয়েছে না, সমভূমি রয়েছে, আবার এই স্থানে কিন্তু পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, এইগুলো কিন্তু সব রয়েছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে পৃথিবীতে যে একটা পাতলা আবরণ রয়েছে, সেই পাতলা আবরণকে বলা হয় ভূত্বক। এখন এই ভূত্বক বলার আগে পৃথিবীর ঠিক মোট অংশগুলোকে 3টা ভাগে বিভক্ত করা হয়। এর একটা অংশের নাম, এই অংশটুকুর নাম হচ্ছে অশ্বমণ্ডল। তোমরা যারা ক্লাস করছো, আশা করি লাইভ ক্লাস মানে কি, যে এইখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণে শিখতে পারবে এবং তোমার পরীক্ষায় আসলে তুমি কিভাবে লিখতে পারো বা কিভাবে আলোচনা করতে পারো, সেই অনুযায়ী কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারো। সেটা কি, যে অশ্বমণ্ডল প্রথম অংশ, অশ্বমণ্ডল। তারপরে যে অংশটা, এটা হচ্ছে গুরুমণ্ডল।
তারপরে একদম মাঝের অংশটা বলছে কেন্দ্রমণ্ডল। তাহলে একটা বিষয় আমরা খেয়াল করি যে পৃথিবীর এই অংশগুলোকে 3 ভাগে বিভক্ত করা হলো। এখন আমাদের পরীক্ষা কিন্তু আরো প্রশ্ন আসে, আমাদের কি হয় আরো প্রশ্ন কিন্তু এই স্থানে আসে। এখন পৃথিবীতে এই যে পৃথিবী যখন আস্তে আস্তে কিভাবে এই স্থানে বিভিন্ন পদার্থ বা বিভিন্ন শিলার সংমিশ্রণ হয়, এখন আমি যদি মুখস্থ করি শিয়াল স্তর আছে, সীমা স্তর রয়েছে, সেলফিক স্তর আছে, ক্রোপি সীমা স্তর রয়েছে, এগুলো আমাদের মাথায় কিন্তু মনে থাকবে না। তাহলে কোন প্রসেসে আমাদের মনে রাখা লাগবে? এখন একটা গ্লাস দিলাম, এই গ্লাসে আমি কি করলাম? পাথর দিলাম, বালি দিলাম, তোমার খড় দিলাম, লোহা দিলাম। একটা জিনিস খেয়াল করো, পৃথিবীতে আমরা এই যে যদি এই ইসের মধ্যে এই একটা পাত্রের মধ্যে জাস্ট এই সকল পানি দিলাম, এই সকল পদার্থগুলো যদি দিই, তাহলে কি ঘটবে? এইখানে ঘটবে যে আসলে যেই বস্তুটা এই স্থানে সবচেয়ে ভারী সেটা কিন্তু কি হবে? এই পাত্রের নিচে চলে আসবে, এই পাত্রের এই মিশ্রণে কিন্তু নিচে চলে আসবে। এবং তাই মানে লোহা সবচেয়ে ভারী, পাথর ভারী, এগুলো কিন্তু নিচের স্তরে চলে আসবে। তারপরে কিন্তু তার থেকে হালকা পদার্থগুলো সেখানে আসবে এবং একদম হালকা পদার্থগুলো কিন্তু উপরে থাকবে, একদম হালকা পদার্থগুলো কিন্তু একদম কিন্তু উপরে থাকবে। ঠিক এইভাবে অশ্বমণ্ডলের এই অংশগুলোকে আমরা দেখি যে এই স্থানে 2টা স্তর রয়েছে। কয়টা স্তর? 2টা। অশ্বমণ্ডলের এই অংশের মধ্যে 2টা স্তর রয়েছে। একটা স্তর রয়েছে যে গ্রানাইট স্তর, আর একটা স্তর রয়েছে ব্যাসল্ট স্তর। তাহলে কয়টা স্তর আমরা বললাম? দেখো এই যে এই গ্লাসের মধ্যে যেমন একদম পাতলা অংশগুলো উপরে থাকবে, ভারী অংশগুলো ভিতরে চলে যাবে, ঠিক এই স্থানে পৃথিবীর এই অংশের মধ্যে যে পাতলা যে সকল শিলামণ্ডল রয়েছে সেগুলো কিন্তু পৃথিবীর উপরিভাগে থাকবে। তাহলে কি কি অংশ আমরা এখানে লক্ষ্য করব? যে গ্রানাইট স্তর, গ্রানাইট, আর একটা ব্যাসল্ট স্তর। তোমাদের বইতে ধরো অনেক তথ্যগুলো দেয়া রয়েছে, অনেক সময় তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো না যে কিভাবে আসলে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করো যে এই যে গ্রানাইট স্তর এবং ব্যাসল্ট স্তর, তাহলে এই যে স্তর এই স্থানে রয়েছে, তাহলে শিলা অশ্বমণ্ডলের মধ্যে আমার কি রয়েছে? গ্রানাইট স্তর এবং ব্যাসল্ট স্তর, যেটা উপরে একদম উপরে আমাদের যে ভূমি যেগুলো দেখি, শিলা দেখি, সেগুলো কি স্তর? গ্রানাইট স্তর। মানে প্রথম স্তরের নাম হচ্ছে গ্রানাইট। আর এই গ্রানাইটের মধ্যে 2টা পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি দেখা যায়, সিলিকন এবং একটা অ্যালুমিনিয়াম। দেখো সিলিকন এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে পাতলা, এজন্য পৃথিবীর উপরিভাগে কিন্তু সেগুলো রয়েছে। তাহলে এটা কি? যে সিলিকন, মানে এজন্য বলা হয় সিআল। এজন্য কি বলা হয়? সিলিকন এবং অ্যালুমিনিয়াম গ্রানাইট স্তরে বেশি থাকে, এজন্য ওই গ্রানাইট স্তরকে বলা হয় শিয়াল স্তর। আবার তার নিচে রয়েছে ব্যাসল্ট স্তর, মানে ব্যাসল্ট স্তরে কি রয়েছে? যে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এজন্য এটা বলা হয় ব্যাসল্ট স্তরকে সীমা। তাহলে এই অশ্বমণ্ডলের একদম উপরের অংশকে আমরা গ্রানাইট স্তর বললাম এবং তার নিচের কিছু অংশ রয়েছে ব্যাসল্ট স্তর। এই ব্যাসল্ট স্তরে কি রয়েছে? সীমা। আর গ্রানাইট স্তরে রয়েছে সীমা। এখন এই 2টা স্তরের মধ্যে একটা সূক্ষ্ম একটা রেখা রয়েছে, পার্থক্যকারী একটা বিভাজন রয়েছে, তার নাম কি? তার একটা অংশ রয়েছে বিভক্ত করেছে, তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কি লেখা? কনরাড বিযুক্তি রেখা। তাহলে এই রেখাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। যে বললো না যে তোমাদের কিভাবে ভূগোলে ভালো রেজাল্ট করা যায় বা ভালো কিছু করা যায়, এগুলো কিন্তু একটু দেখো, জাস্ট কিছু পয়েন্ট রেখেছি এবং কিছু ডাটা তোমরা মনে রাখলে কিন্তু এখানে পেরে যাবে। তাহলে যে এই যে গ্রানাইট স্তর, ব্যাসল্ট স্তর, এগুলো সবই কিন্তু অশ্বমণ্ডলের মধ্যে, এবং এর মধ্যে গ্রানাইট স্তরের মধ্যে শিয়াল রয়েছে আর ব্যাসল্ট স্তরের মধ্যে রয়েছে সীমা। এখন এই 2টা স্তরে একটা ডিভাইডার রয়েছে যার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এই কনরাড বিযুক্তি রেখাটা আসলে এটা থাকার ফলে এই 2টা অংশ আবার 2টা অংশের মধ্যে রয়েছে। একটা আমরা বলতেছি যে কি মহাসাগর রয়েছে না,
এই যে গ্রানাইট স্তর ব্যাসল্ট স্তর মিলে আবার দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে ভূত্বক রয়েছে, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এখন তোমরা একটু বলো যে কমেন্ট করো যে এই মহাদেশীয় ভূত্বক কি এবং মহাসাগরীয় ভূত্বক কি, তোমরা একটু কমেন্টে জানাও। আমি একটু চা খেয়ে নিই। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করছো আমি একটু জিরায় নিই আর কি। আশা করি আমার ক্লাসটা করো, আশা করি তুমি কলেজে যেগুলো জানো তার থেকে অনেক বেশি জানতে পারবে। এখন তোমরা বলো যে এই যে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এগুলো বলতে কি বোঝায়? দেখি তোমরা যেহেতু ক্লাস করছো, ভূগোল শিখতেছো, তাহলে এইগুলো কিন্তু অবশ্যই আমাদের পারা লাগবে যে মহাদেশীয় ভূত্বক কি এবং মহাসাগরীয় ভূত্বক কি। ওকে, তোমাদের কমেন্টে পাচ্ছি না যে আসলে তোমরা কি পারতেছো কিনা। এটা তো পারার কথা, এটা একদম সহজ। ওকে, তাহলে এই যে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এইগুলোর আসলে বিস্তৃতি কতটুকু? আমরা সাধারণত বলা হয় যে পৃথিবীতে সাধারণত এই যে গড় পুরুত্ব, যে কতটুকু পরিমাণ শিলা রয়েছে, এটা গড় পুরুত্ব মাত্র বলা হয় যে 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার। যে 20 কিলোমিটার কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি যে গড় কতটুকু রয়েছে? 20 কিলোমিটার মাত্র অশ্বমণ্ডলের পুরুত্ব রয়েছে। কিন্তু আমাদের এই ভূত্বক রয়েছে কয়টা? দুইটা। আমরা জানি যে আমাদের যে স্থলভাগ রয়েছে, স্থলভাগে তো একটা ভূত্বক আছে, কিন্তু যে মহাসাগর রয়েছে, মহাসাগরের নিচে পানির নিচে কি ভূত্বক নাই? ভূত্বক আছে। এজন্য একটা বিষয়, এই দেখো আমি কি অঙ্কন করেছি? পাহাড় অঙ্কন করেছি। তাহলে পাহাড়ের উচ্চতা কতটুকু, আর এখানে দেখো সমুদ্র, এই সমুদ্রের উচ্চতা কতটুকু। তাহলে এইগুলোর উপর ভিত্তি করে আমরা যখন বলবো যে পৃথিবীতে যে সকল ভূমি রয়েছে, ভূভাগ রয়েছে, শিলা রয়েছে, সেইগুলোকে কি বলা হয়? মহাদেশীয় ভূত্বক। পৃথিবীতে যেগুলো ভূমি রয়েছে বা শিলা রয়েছে সেগুলোকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। এর মধ্যে রয়েছে পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো সব। আর এইগুলোর গড় একটা পুরুত্ব, এই উপর থেকে নিচ পর্যন্ত এদের ভূত্বক কতটুকু রয়েছে? 35 কিলোমিটার। মাত্র 35 কিলোমিটার পর্যন্ত এই ভূত্বক কিন্তু রয়েছে। তাহলে মহাদেশীয় ভূত্বক কত কিলোমিটার? মাত্র 35 কিলোমিটার পর্যন্ত রয়েছে। কিন্তু এই দেখো মহাদেশীয় ভূত্বক এই উপর থেকে এই একদম নিচ পর্যন্ত। কিন্তু মহাসাগর মানে কি? সাগরের নিচেই যে ভূত্বক, সাগরের নিচেই যে ভূত্বক, সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আর এই মহাসাগরীয় ভূত্বকের মাত্র গভীরতা কত? 20 কিলোমিটার। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি যে পৃথিবীতে এই যে ভূত্বকের উপর ভিত্তি করে, আমরা মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, আবার এই দুইটা অংশের মধ্যে আমরা গ্রানাইট স্তর এবং ব্যাসল্ট স্তর এগুলো পাইলাম। আর সব মিলিয়ে এখানে অশ্বমণ্ডল, সব মিলায় এখানে অশ্বমণ্ডল। আর অশ্বমণ্ডলের গভীরতা 70। তাহলে এই স্থানের এটুকুর গভীরতা কতটুকু? 70 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব রয়েছে। 70 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর একদম উপরের দিকে এই অশ্বমণ্ডল 70 কিলোমিটার পর্যন্ত রয়েছে, কিন্তু এর তাপমাত্রা কত? তোমরা যারা ক্লাস করছো সকলের কাছে প্রশ্ন যে অশ্বমণ্ডলের তাপমাত্রা সর্বোচ্চ বা কতটুকু পরিমাণ তাপমাত্রাটা থাকে? এইটা কিন্তু তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে থাকে। কত? 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অশ্বমণ্ডলে কিন্তু তাপমাত্রা থাকতে পারে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম, অশ্বমণ্ডলের মূল বিষয়গুলো। অশ্বমণ্ডল নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? এই যে মাহফুজ একটা কমেন্ট করেছো, আমি এইচএসসি 2024 এরকম ক্লাস আগে পেলে অনেক ভালো হতো।
দেখো যে তোমরা যারা সকলেই ক্লাস করতেছো, যে অনেকে আবার মাহফুজের মতো হয়েও না, যে যারা নতুন রয়েছে, যে আসলে কোনো তোমার শেষ পর্যায়ে আসে একটা আফসোস করতে পারো যে আসলে একটু ভালো ক্লাস পাইলে অবশ্যই একটু ভালো নাম্বার পেতে পারো। একটা জিনিস মনে রাখতে পারো যে আসলে তুমি পরীক্ষার জন্য জাস্ট 4-5টা প্রশ্ন পড়ে যদি কমন পেয়ে যাও, এটা খুশি হওয়ার কোনো মানে নাই। তুমি জাস্ট রেজাল্ট ভালো করতে পারো, মানুষের কাছে ভালো আশা করতে পারো, কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য তুমি যখন অনার্স করবা, দেখবা যে তোমার যে রাজনীতি সম্পর্কে জানবা, অর্থনীতি সম্পর্কে জানবা, সমাজনীতি সম্পর্কে জানবা, সেই স্থানে ভূগোলের প্রত্যেকটা বিষয় তোমাকে জানা লাগবে। এই যে বিসিএস পরীক্ষা দিচ্ছে না, তোমরা অনেকে বিসিএস নিয়ে ভাবো, এই বিসিএস কিন্তু দেওয়ার জন্য এই ভূগোল থেকে কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ওকে, এখন তোমরা ওই যে বলতেছো, তামিম বলতেছো যে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 6000 ডিগ্রি, এখানে 5000 ডিগ্রি ধরা হয়। ওকে, ঠিক আছে। এখন তোমাদের সকলের কাছে প্রশ্ন, এই কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 5000 বা 6000 ডিগ্রি সেলসিয়াস কিভাবে হয়? কিভাবে এত তাপমাত্রা হতে পারে? সকলে বলো যে এই পৃথিবীর পৃষ্ঠে যে সকল এই অংশ রয়েছে, এগুলো এত এত তাপমাত্রাটা কেন হয়? ওকে, জাকিয়া নাসরিন পুষ্পা বলতেছে কি কি লাভ হবে। ওকে, প্রথমে আমি বলি যে তোমাদের যে আমরা এখন পর্যন্ত দাঁড়ায় আছি যে আমাদের কেন এত গরম পড়তেছে, প্রচন্ড তাপদাহটা কেন হচ্ছে, এটা বুঝতে পারছো যে কেন এত পরিমাণে আমাদের তাপদাহ হচ্ছে, তাপমাত্রার কেন বেশি, এইগুলো এটা পয়েন্ট। ভূগোল পড়লে তুমি এগুলো জানবা যে এই জলবায়ু কেন পরিবর্তন হচ্ছে, কেন আমাদের এই বৃষ্টিপাত হচ্ছে না, এই পয়েন্টগুলো আমরা জানতে পারবো যে আসলে পৃথিবীতে কোন জায়গায় অর্থনীতি সবচেয়ে বেশি, তার ভূপ্রকৃতির অংশের কারণে। কিভাবে একটা পর্বতের নিচে খনি থাকতে পারে, কিভাবে পর্বত থেকে কিভাবে একটা দেশ তার দেশ রক্ষা করতে পারে, কিভাবে ভূপৃষ্ঠের অবস্থানগত কারণে একটা দেশ তার যোগাযোগ ব্যবস্থা সারা পৃথিবী থেকে বেশি করতে পারে। এরকম হাজার পরিমাণ তথ্য জানতে পারবে তুমি। যেমন জলবায়ু সম্পর্কে জানবা, তেমন তুমি পৃথিবীর অভ্যন্তরভাগ, পৃথিবীর বহিঃস্থভাগ, সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান লাগবে। তুমি বলতে পারো পৃথিবীর সভ্যতা কিভাবে গড়ে উঠেছে, ভূগোল থেকে তুমি জানতে পারবে। পৃথিবীতে যে সকল নদী রয়েছে, নদীর কিনারে কিন্তু সব ধরনের সভ্যতা সৃষ্টি হয়েছে, কারণ নদী ব্যবস্থার মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, দেন ওই স্থানে তোমার সভ্যতা শুরু হয়েছে। নদীর ফলে, নদীর মাধ্যমে যে পলিগুলো আসে, তোমার কৃষি ব্যবস্থা উন্নত হচ্ছে। কৃষি ব্যবস্থা যখন উন্নত হচ্ছে, তোমার শিল্প ব্যবস্থা উন্নত হচ্ছে, তখন তোমার দেশ উন্নত হচ্ছে। ঠিক এইরকম ভাবে তুমি হাজার বিষয়গুলো কিন্তু জানতে পারবো। বলছে খনিজ পদার্থ, হ্যাঁ, তাপ বিকিরণ করতে পারেনি। এখন তাপ কিভাবে সৃষ্টি হয়? এখন বলো যে তাপ বিকিরণ কিভাবে সম্ভব হয়। এখন পৃথিবীতে এই যে উত্তপ্ত হওয়ার একটা কারণকে আমি তোমাদের একটু বলি যে তাপ বিকিরণটা আসলে কিভাবে হতে পারে। আচ্ছা, এই যে ধরো আমরা দুধ জাল দিচ্ছি, আমরা অনেকে দুধ রান্না করে জাল দিই, তাহলে দুধ জাল দেওয়ার পরে আমরা যখন তাপ প্রয়োগ করলাম, এখন ফুটন্ত মানে গরম মানে উত্তপ্ত রয়েছে, এগুলো হওয়ার পরে কি হয় যে এই স্থানে একটা আস্তরণ পড়ে যায়, দুধের একটা আস্তরণ কেন পড়ে? তুমি এই স্থানে পানি নাও, এই পাত্রে একটু পানি নিছো, পানি নিয়ে তুমি তাপ দিচ্ছ, কিন্তু তাপ দেওয়া বন্ধ করছো, কিন্তু পানিতে কি কোনো আস্তরণ পড়ে না, কিন্তু দুধে জাল দিলে আস্তরণ পড়ে। এর প্রধান কারণ কি? দুধ জাল দিচ্ছ, জাল থামায় দেওয়ার পরে বা জাল আসতে দিচ্ছ, কিন্তু উপরে একটা আস্তরণ পড়ে। কেন? কারণ দুধের ঘনত্ব বেশি, কারণ দুধের ঘনত্ব বেশি। দুধের ঘনত্ব বেশি থাকার ফলে তাপ কম হলে এই স্থানে একটা আস্তরণ পড়ে, দেন এই স্থানে কিন্তু তোমার একটা স্বর জমে। তাহলে স্বর যখনই জমে তখন কি হয়? সব তাপমাত্রা সেম আছে, স্বর যখন জমে তখন নিচের এই অংশের মধ্যে যে দুধ রয়েছে তার তাপগুলো বাইরে আসতে পারে না। আস্তে আস্তে দেখি আমরা উপরের স্বরে কিন্তু ঠান্ডা, কিন্তু স্বর যখন উঠাবো দেখবো একদম এই বাষ্প কিন্তু উঠতে থাকে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে
পৃথিবীর এই অংশগুলো ঠিক পৃথিবীর সেম কাহিনী, যে যখনই এই ধরনের পৃথিবীর যখন জ্বলন্ত গ্যাসপিণ্ড থেকে পৃথিবীটা সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি হলো, এবং ভূমিরূপের পরে ঠিক পৃথিবীর ভিতরে এ ধরনের তোমার গলন্ত যে ম্যাগমা রয়েছে, গলন্ত ম্যাগমা রয়েছে, এই সকল ম্যাগমাগুলো কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। আর উত্তপ্ত অবস্থায় যেগুলো ভারী পদার্থ রয়েছে সেগুলো নিচে থাকবে, যেগুলো আস্তে আস্তে পাতলা সেগুলো কিন্তু উপরে থাকবে। এগুলোর উপর ভিত্তি করে পৃথিবীর এই ভূমিরূপগুলো কিন্তু এভাবে সৃষ্টি হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? যে আমরা এই পয়েন্টগুলো বুঝতে পারলাম যে পৃথিবীতে কেন তাপমাত্রা বেশি। এখন আমরা অশ্বমণ্ডল শেষ করলাম, গুরুমণ্ডল। এখন গুরুমণ্ডল, অশ্বমণ্ডলের পর যে গুরুমণ্ডল রয়েছে এইটা আবার দুই ভাগে বিভক্ত করা হয়। কত ভাগে? দুই ভাগে বিভক্ত করা হয়। আর এর মোট অংশ রয়েছে 2885 কিলোমিটার। কত? 2885 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর আয়তন রয়েছে। এর মানেটা হচ্ছে এইটা কিন্তু রয়েছে ঠিক একদম উপর থেকে নিচ পর্যন্ত 2885 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডলের মানে মাঝের অংশ। এটা দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা নিম্ন গুরুমণ্ডল। আর এটা হচ্ছে ঠিক এই 70 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত, ঠিক 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বলা হয় ঊর্ধ্ব গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডলে এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল রয়েছে, এই ঊর্ধ্ব গুরুমণ্ডলে কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, এই স্থানে কিন্তু তোমার ব্যাসল্ট জাতীয় অংশটা কিন্তু রয়েছে। এবং লাস্ট পর্যায়ে আলোচনা করার জন্য এটা প্রায় ধরা হয় 100 থেকে 3000 পর্যন্ত কিন্তু এর আয়তনটা ধরা হয়ে থাকে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবা যে এই স্থানে যে চারটা পদার্থ বেশি রয়েছে, যে প্রোপেসিমা সবচেয়ে বেশি রয়েছে। প্রোপেসিমা, ক্রোমিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম, সিলিকন। প্রোপেসিমা কিন্তু এই স্তরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। ওকে, তাহলে এইগুলো কিন্তু আমরা দেখতে পেলাম যে গুরুমণ্ডলের এই অংশগুলো কিন্তু রয়েছে। এবং লাস্ট পর্যায়ে যেটা রয়েছে কেন্দ্রমণ্ডল, আর কেন্দ্রমণ্ডলের হচ্ছে ভারী পদার্থ রয়েছে। কি রয়েছে? যে নিকেল রয়েছে আর লোহা রয়েছে, এই জন্য বলা হয় এটা নিফে। এখন এইটার আয়তনটা ধরা হয় আসছে 6000, এটা ধরা হয় 6374 না 75, এটা হচ্ছে 73 মেবি 6373 কিলোমিটার পর্যন্ত ঠিক উপর থেকে কিন্তু এই কেন্দ্রের শেষ সীমানা পর্যন্ত কিন্তু রয়েছে। আমরা ম্যাথ করার সময় অনেক সময় কি করা হয় 6400 কিন্তু আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু ধরে। তাহলে এক কথায় যে পৃথিবীর গঠন বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই সকল বৈশিষ্ট্যগুলোর মধ্যে যখন আসবে তখন কিন্তু আমরা এই পৃথিবীর তাপমাত্রা এবং সর্বশেষ পর্যায়ে এখানে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। এগুলো কিন্তু তোমরা লিখলে পারে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। মানে এইখানে মনে রাখলেই হবে বলতে কি যে জাস্ট অশ্বমণ্ডল আসবে না, তোমার তিনটা অংশে কিন্তু আলোচনায় আসবে। তিনটা অংশের মধ্যে অল্প অল্প করে লিখলে তোমার কিন্তু আর সময় থাকে না। তারপরেও কিন্তু আরো কিছু বিষয় রয়েছে, যেমন পৃথিবীর এখানে কি কত পরিমাণে পুরুত্ব রয়েছে, মানে কতটুকু পরিমাণে এই অংশটাকেও রয়েছে, আবার পৃথিবীর ওজন কতটুকু রয়েছে, আপেক্ষিক গুরুত্ব কতটুকু রয়েছে, এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে। ওকে, 6371, ধন্যবাদ এটা জানা সংশোধন করে দেওয়ার জন্য। ওকে, এইচএসসি আমাদের 24 ব্যাচের লাইভ এভাবে আর হবে না, কারণ আমাদের হচ্ছে প্রাইভেট ব্যাচ আছে। কারণ প্রত্যেকটা ক্লাস যদি আমরা লাইভে দিই আমাদের তো একটা খরচ আছে, তাই না? তোমরা এটা সবাই জানো। আর আমাদের এটা হচ্ছে কোর্স ফি একদমই কম, প্রায় 1500 টাকার নিচে, এর বেশি না। অন্যান্য জায়গায় জাস্ট তুমি এক মাসে পড়তেই তোমার 5000 টাকা লাগে, কিন্তু আমাদের টোটাল কোর্স, শুধু ভূগোলের না, টোটাল কোর্সের জন্য মাত্র 1500 টাকা কিন্তু নেওয়া হয়। আশা করি তোমরা কিন্তু সেই কোর্স করলে পারে অবশ্যই উপকৃত হবে। আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, সে সকল ব্যাচেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এখন আমরা এই দেখো এই স্থানে এগুলো আলোচনা আছে, তবে এগুলো তো আমি তোমাদের দেখাইনি।
ওকে, আরেকটা পয়েন্ট আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আসলে এই যে এই অংশের মধ্যে তোমরা একটা কই বলো যে একটা প্রশ্নের উত্তর বলো যে এই যে অশ্বমণ্ডলের পর যে এখানে অশ্বমণ্ডলের এই অংশের পরে যে গুরুমণ্ডল শুরু হলো, এখানে কোন রেখা ছিল, এখানে কোন রেখা ছিল? যে অশ্বমণ্ডলের পরে যে গুরুমণ্ডল শুরু হলো, এই শুরু হওয়ার পরে এখানে একটা রেখা ছিল, এই রেখাটার নাম কি? এখানে একটা রেখা, সেটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। কি রেখা? মোহ বিযুক্তি রেখা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আর এই যে অন্তঃগুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যে আরেকটা যে ডিভাইডার ছিল, এটার নাম কি? এটা হচ্ছে, ওকে তামিম সঠিক উত্তর দিয়েছো। এটা আমাদের ফাইনাল মডেল টেস্টে সিকিউ এবং এমসিকিউ দুইটাই নেওয়া হবে। আর বিশেষ করে তোমরা এমসিকিউ সিকিউ দুইটাই আমরা পরীক্ষায় কিন্তু নিয়ে থাকবো। এবং এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আরেকটা রেখা আছে, এটার নাম কি? ওকে, সোয়াব বলছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, সানজিদা শান্তা এটা ভুল করেছো, যে এটা হচ্ছে কি হবে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, তোমাদের আরেকটা পয়েন্ট আমি বলে দিয়েছি, তোমরা ভূগোল যখন তোমরা পরীক্ষার খাতায় উত্তর করবে তখন জাস্ট তোমার চিত্রটা ভালো না হোক, তবে তুমি চিত্র অঙ্কন করে এটা বর্ণনা করার চেষ্টা করবা। চিত্র অঙ্কন করে বর্ণনা করলে তুমি সেখানে মার্ক বেশি পাবা, ঠিক আছে? তাহলে এগুলো তোমাদের আমি যতটুকু বললাম, এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে। এখন আমরা দেখব যে আসলে পৃথিবীর এই অংশগুলোর মধ্যে আসলে যে এখন যে ভূমিরূপ রয়েছে, এই পৃথিবীর ভূমিরূপ রয়েছে, এইটাকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়। পৃথিবীর ভূমিরূপকে কত ভাগে বিভক্ত করা হয়? পৃথিবীর ভূমিরূপকে কিন্তু আবার 3 ভাগে বিভক্ত করা হয়। কি কি তোমরা একটু কমেন্টে জানাও যে পৃথিবীর ভূমিরূপকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়। পৃথিবীর ভূমিরূপকে 3 ভাগে বিভক্ত করা হয়। তোমরা হচ্ছে একটু লিখো যে কি কি, একটু কমেন্টে লিখো। আমরা প্রায় ক্লাস কিন্তু শেষের দিকে, আর আমরা হচ্ছে আজকে লাইভের পরে এই ক্লাস আর পাবে না। তবে আরেকটা সুসংবাদ কি, যে আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে এমসিকিউ পরীক্ষা নিব একদম লাইভে। এই অধ্যায়ের উপরে আমরা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নিব, 25টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন কিন্তু আমরা একদম লাইভে নিব, যেগুলো পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসার উপযোগী বা আসতে পারে এরকম। ওকে, তোমরা অনেকে লিখছো যে পর্বত, মালভূমি, সমভূমি। ওকে, সুন্দর, তোমরা এটা কিন্তু পেরে গেলে। এখন মেইন পয়েন্ট হচ্ছে এই 3টা অংশের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্বত। গুরুত্বপূর্ণ হচ্ছে পর্বত। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে পর্বত। আর এই পর্বত সম্পর্কে আমরা কিন্তু এখন আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে কি, পৃথিবীর ভূভাগের অংশগুলোকে কয়টা অংশে বিভক্ত করা হয়? 3 ভাগে। তার 3 ভাগের মধ্যে হচ্ছে, ওকে তাহলে কি কি? সমভূমি, মালভূমি আর এই পর্বত। আমি তোমাদের এগুলোর মধ্যে জাস্ট শুধু পর্বতের আলোচনাটাই করব, আর এগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবা। তাহলে এই যে একটা চিত্র যদি অঙ্কন করি, যে পৃথিবীর ভূমিরূপের এই অংশগুলো, যে সমুদ্রের সমতলে পৃথিবীর যে অংশগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা কি বলতে পারি, যে এটা সমভূমি, এটা হচ্ছে মালভূমি এবং এটা হচ্ছে পর্বত, আর এটা হচ্ছে সমুদ্র। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ভূমিভাগের মধ্যে কিন্তু আমরা আলোচনা করতে পারি। আর মালভূমিটা হচ্ছে কিছুটা কিন্তু খাসখাসা বিশিষ্ট হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখন তোমরা বলো যে পর্বত কাকে বলে? যেহেতু পর্বত আমাদের মেইন পয়েন্ট, পরীক্ষায় মেইন আসে, তাহলে এইগুলো এখন আমরা আলোচনা করব যে পর্বত কাকে বলে। পর্বত থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পর্বত কাকে বলে। হ্যাঁ, দেখি তোমরা একটু উত্তর করো। এবার বলবো যে ভাইয়া এটা তো মনে আসতেছে না। এই কারা কারা বই দেখতেছো আগে তারা একটু হাত তুলো, যে পর্বত কাকে বলে এটা বলার জন্য কারা কারা আসলে বই দেখতেছো, এটা একটু আগে মানে একটু হাত তুলো, আমি দেখতে চাই।
তোমাদের সেই সোনা মুখ দেখতে চাই যে আসলে তোমরা খারাপ আমার শুধু পর্বত কাকে বলে এটা জানার জন্য তোমরা হচ্ছে বই দেখতেছ। এই ক্লাসটা রেকর্ডে থাকবে কিনা আমি নিজেও বলতে পারতেছি না, এটা হয়তো বা নাও থাকতে পারে। এই যে সোয়াইব বলতেছে আসলা তুমি বুকে হাত দিয়ে বলো যে আসলে পর্বতটা কি তুমি নিজের মুখে বলেছো নাকি বই দেখে বলছো, বলো। ওকে, তোমরা যারা প্রশ্ন আসলে উত্তর করতেছো আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণটা হচ্ছে তুমি আসলে যে তুমি জানতে চাচ্ছ, এক কথায় তুমি যারা ক্লাসে রেসপন্স করতেছো তারাই কিন্তু এটা ভুল হলে পারো এখান থেকে সংশোধন হতে পারবে, এখান থেকে তুমি সংশোধন কিন্তু করতে পারবে। তাহলে তুমি যখন এটা লিখতেছো তাহলে তোমার এখানে প্র্যাকটিস হয়ে গেল এবং এটা তোমার জানা হয়ে গেল। আর বিশেষ করে আমরা সবসময় আগের মতো কিন্তু এভাবে কিন্তু মুখস্থ করব না, আমরা হচ্ছে মুখস্থর বাইরে আমরা যখন সাধারণভাবে এগুলো দেখো, আমি কোনো কিছু মুখস্থ বলতেছি না, সাধারণভাবে যখন আমরা এটা মনে রাখতে পারবো দেন তখন কিন্তু এটা আমরা সারা জীবন কিন্তু মনে থাকবে। ওকে, তারপরে সাদিয়া জান্নাত বলতেছে সমুদ্র সমতল হতে 2000 কিলোমিটার, এটা 2000 কিলোমিটার না, একটু সংশোধন করো এটা। আচ্ছা, এটা হাসার কিছু নাই, ভুল হতেই পারে। এটা হচ্ছে সমুদ্র সমতল থেকে খাড়া উচ্চতা বিশিষ্ট প্রায় 2000 ফুট উচ্চতা বিশিষ্ট যে ভূমিরূপটা রয়েছে তাকে কিন্তু আমরা পর্বত বলবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো বুঝতে পারলাম। তবে এই পর্বতকে আমরা কত ভাগে বিভক্ত করতেছি? 5 ভাগে বিভক্ত করা হয়। পর্বত হচ্ছে 5 ভাগে বিভক্ত করা হয়। নেট প্রবলেম হচ্ছে নাকি? ঠিক আছে, ওকে। পর্বতকে কত ভাগে বিভক্ত করা হয়? 5 ভাগে বিভক্ত করা হয়। এর প্রথমটা একটা হচ্ছে ভঙ্গিল বা ভাস পর্বত। কি? ভঙ্গিল বা ভাস পর্বত। দ্বিতীয়টা অংশটা হচ্ছে আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। তাহলে পর্বত থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে, পর্বত থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। এখন এই যে 5টা পর্বতের মধ্যে এখন আমরা একটা করে দেখবো যে ভঙ্গিল পর্বত। এই যে ভঙ্গিল পর্বতটা আসলে কিভাবে সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বতটা কিভাবে সৃষ্টি হয়, এখানে তুমি ভুল করতে পারো, এটা নিয়ে কখনো মানে হাসাহাসি করার কিছু নাই। কারণ তুমি যে লিখতে গেছো ভুল করেছো আবার সংশোধন হয়ে গেল, এটা তো মেইন পরীক্ষা না, শিখতেছি তো। ওকে, তাহলে ভঙ্গিল পর্বতটা আমরা কি বুঝলাম যে এইটা হচ্ছে পৃথিবীতে যখন কোনো পর্বত বা ভূমিরূপ সৃষ্টি হওয়ার সময় ভাঁজগ্রস্ত হয়ে সৃষ্টি হয়, যখন দুইটা প্লেটের সংঘর্ষের ফলে যখন ভূমিরূপটা এইভাবে আসলে ভাঁজ বিশিষ্ট হয়ে সৃষ্টি হবে, সেই অংশগুলোকে কিন্তু দেখো তুমি এভাবে কিন্তু ভাঁজ সৃষ্টি করে কিন্তু দিলেও এই কিন্তু ভূমিরূপটা হয়ে যাবে। এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বত। কি পর্বত? ভঙ্গিল পর্বত। যেমন পৃথিবীর প্রধান প্রধান যে পর্বতগুলো রয়েছে, তোমরা একটু কমেন্ট করো যে পৃথিবীর প্রধান প্রধান পর্বতগুলো কোন ধরনের পর্বত? হিমালয় পর্বত, যেমন হিমালয় পর্বত, যেমন এশিয়ার হিমালয় রয়েছে, আল্পস পর্বত রয়েছে, আন্দিজ পর্বত রয়েছে, আমেরিকার রকি পর্বত। তাহলে এই যে পৃথিবীর বৃহৎ বৃহৎ যে পর্বতগুলো রয়েছে পৃথিবীর সৃষ্টি হওয়ার সময়, এই পর্বতগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি, ঠিক আছে। এই পর্বতগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে ভঙ্গিল পর্বতগুলো আমরা বুঝতে পারলাম। তারপরে কি রয়েছে? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এগুলো বলো যে আগ্নেয় বা সঞ্চয়জাত আসলে কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয়? আমি কিন্তু তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয়? ওকে, তাহলে এই যে আগ্নেয় বা সঞ্চয়জাত, এটা মানে আগ্নেয় মানে কি? আগ্নেয়গিরি মানে ম্যাগমা যেগুলোতে রয়েছে পৃথিবীতে সৃষ্টি হওয়ার সময় যখন যে সকল ম্যাগমা ছিল পৃথিবীর অভ্যন্তরে জমা ছিল, এবং সেই ম্যাগমাটা যখন পৃথিবীতে পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমাগুলো ছিল এই গলিত ম্যাগমা
যখন পৃথিবীর এই অভ্যন্তরভেদে যখন এই দুর্বল শিলাস্তর ভেদ করে যখন এভাবে বের হয়ে আসবে একটা জ্বালামুখ সৃষ্টি হবে, প্রধান জ্বালামুখ সৃষ্টি হওয়ার পরে যখন এটা এখানে এ ধরনের একটা স্তূপ আকৃতির থাকবে, তখন তাকে বলা হয় কি হয়, এখানে পর্বতের অংশগুলো জমা হতে থাকে, এজন্য কি বলা হয় আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এখন তোমরা বলো যে লাভার মাধ্যমে এখন তোমরা বলো যে পৃথিবীতে প্রধান যে আগ্নেয় পর্বত রয়েছে, আগ্নেয় পর্বত কোনগুলা? আগ্নেয় পর্বত রয়েছে পৃথিবীর প্রধান আগ্নেয় পর্বত কোনগুলা? এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় রয়েছে, অ্যাডমিশন পরীক্ষা দিবা সে সকল জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো আসে যে এখানে হচ্ছে আগ্নেয় পর্বতের মধ্যে কি কি আছে, আগ্নেয় পর্বত কি কি রয়েছে? ইতালির বিখ্যাত ইতালির কোন পর্বত? ভিসুভিয়াস। ইতালির যে ভিসুভিয়াস আছে না, তারপরে জাপানের কি আছে, এটা ওটা লেখা থাকে কোন দেশটা, এটাও কিন্তু মনে রাখবা যে জাপানের কোন পর্বত? ইতালির ভিসুভিয়াস, জাপানের একটা বিখ্যাত পর্বত আছে, সেটা কি? যেটা আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা। এগুলো এই দুটো কিন্তু মনে রাখলে হবে যে আগ্নেয় পর্বত, যে আগ্নেয়জাত পদার্থ থেকে যখন কোনো শিলা উদ্গৃহীত হয়ে কোনো ভূমিরূপের সৃষ্টি করে, পর্বতের ন্যায় সৃষ্টি করে, তখন সেটা আগ্নেয় পর্বত। ওকে, এই যে পাললিক শিলা, এটা কিন্তু ভাস বিশিষ্ট, এটা হচ্ছে ভঙ্গিল পর্বতের একটা অংশ। তাহলে এই যে ইতালির ভিসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা, এগুলো কিন্তু আমরা হচ্ছে আগ্নেয়জাত পর্বত কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপরে চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বতটা কি? যে চ্যুতি স্তূপ পর্বতটা কি? এখন বলো চ্যুতি স্তূপ পর্বত কি? পৃথিবীতে যখন যে সকল ভূমিরূপটা ছিল, চ্যুতি স্তূপ কিভাবে পর্বতটা সৃষ্টি হয়? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে শিলাগুলোতে বিভিন্ন স্তর থাকে, শিলার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, এই শিলাগুলো কখনো এইভাবে কিন্তু ভাঁজ বিশিষ্ট থাকে। যখন এই সকল শিলা যখন সৃষ্টি হওয়ার সময় বা হঠাৎ পৃথিবীর অভ্যন্তর পরিবর্তনের মাধ্যমে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এইগুলোর ফলে যখন কোনো শিলা একদম খাড়া ঢাল বিশিষ্ট চ্যুতি স্তূপ হয়ে কোনো অংশটা যখন এভাবে কোনো ভূমিরূপে এভাবে উপরের দিকে উত্থিত হয়ে যায়, কোনো একটা অংশ নিচে চলে আসে, খাড়াভাবে যখন হবে, খাড়াভাবে যখন দুইটা অংশের দুই দিকে এভাবে একটা উত্থিত হয়ে যাবে, একটা নিচে চলে আসবে, এই ধরনের পর্বতকে আমরা কি বলবো? চ্যুতি স্তূপ পর্বত বলবো। তাহলে এই ধরনের পর্বতকে আমরা কি পর্বত বলবো? চ্যুতি স্তূপ পর্বত বলবো। এখন পৃথিবীর এই চ্যুতি স্তূপ পর্বত আসলে কোনগুলো? এখন বলো যে পৃথিবীর চ্যুতি স্তূপ পর্বত কোনগুলো? হ্যাঁ বলো, এটা বিখ্যাত চ্যুতি স্তূপ পর্বত রয়েছে কোনগুলা? জার্মানির। তোমরা আগেই কমেন্ট করে লিখতে পারো যে ব্ল্যাক ফরেস্ট আছে। তাহলে এই যে জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট রয়েছে, ফ্রান্সের ভোজ আছে, ফ্রান্সে একটা ভোজ আছে। তাহলে এই পর্বতগুলো কিন্তু চ্যুতি স্তূপ পর্বতের একটা উদাহরণ। ল্যাকোলিথ পর্বতটা কি? কারণ আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ হচ্ছে আমাদের আবার 8টা থেকে কিন্তু তোমাদের লাইভ ক্লাস রয়েছে, এগুলো কিন্তু আমরা একটু দেখবো যে ল্যাকোলিথ পর্বতটা কি বা ল্যাকোলিথ পর্বতটা কিভাবে সৃষ্টি হয়। ওই যে সঞ্চয়জাত পর্বতের মতোই এই যে এই ভূমিরূপটা যখন এটা জমা হওয়ার ফলে কোনো শিলাস্তর দিয়ে এটা বের হতে পারে না, জাস্ট শুধু একটু অংশগুলো একটু বৃদ্ধি পায় ভূমিরূপটা, এই অংশগুলোকে আমরা কিন্তু ল্যাকোলিথ কিন্তু পর্বত বলতে পারি। এখন ল্যাকোলিথ পর্বতটা কি? ল্যাকোলিথ পর্বতের উদাহরণ কি বলো? আমরা তো ব্ল্যাক ফরেস্টে জানলাম, এখন বলো যে ল্যাকোলিথ পর্বতের একটা উদাহরণ বলো। যে হেনরি পর্বত আছে যুক্তরাষ্ট্রে, না? যে
হেনরি পর্বত, যে যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত রয়েছে, ঠিক এটা হচ্ছে ল্যাকুলিথ পর্বতের মধ্যে। আর ক্ষয়জাত পর্বত কি, যে জাস্ট এ ধরনের একটা পর্বত যখন ক্ষয় হবে, যে প্রাকৃতিক ক্রিয়ার মাধ্যমে তাপ, বৃষ্টিপাত, তারপরে সূর্যের তাপ, এগুলোর ফলে যখন কোনো ভূমিরূপ এভাবে উচ্চতা বিশিষ্ট ছিল কিন্তু ক্ষয় হয়ে গেছে প্রাকৃতিক কারণে, তখন এইভাবে সৃষ্টি হবে, তখন তাকে আমরা কি বলবো, ক্ষয়জাত পর্বত বলবো। তখন আমরা তাকে কি বলবো, যে ক্ষয়জাত আমরা পর্বত কিন্তু বলতে পারি। যে ভারতের যে পশ্চিম ঘাট রয়েছে, যে ভারতের পশ্চিম ঘাট রয়েছে, এই ধরনের একটা পর্বত হচ্ছে আমাদের ক্ষয়জাত পর্বত। তাহলে এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখো যে এইগুলো তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু আমি তোমাদের জানালাম। আর এই পয়েন্টগুলো, আর এই এত সময় পর্যন্ত আমরা কিন্তু এই পর্বত সম্পর্কিত যে গঠন বা পর্বতের যে আলোচনা, এগুলো কিন্তু করলাম। তাহলে এই অধ্যায়ের যে মেইন যে টপিকস যেগুলো ছিল, সেই মেইন টপিকসগুলো সম্পর্কে কিন্তু আমি এত সময় পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। আর এইগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচে আসলে ক্লাসগুলো হবে। আশা করি তোমরা যদি এ ধরনের কোনো ক্লাস পেতে চাও, তাহলে আবারও তোমাদেরকে আমি স্বাগত জানাই। তোমরা আমাদের পড়ালেখার পেজের সাথে সংযুক্ত হও এবং সে সকল বিষয়গুলো তোমরা ইজিলি এত সুন্দর সুন্দর ক্লাস এবং তোমাদের পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য কিন্তু আমরা তোমাদের সাথে রয়েছি। আর সেই আশা ব্যক্ত রেখে, আমি যদি তোমরা ক্লাসে যুক্ত হও আমার সাথে, ভূগোল ক্লাসে তোমরা আমাকে পাবে। আমি সজীব হোসেন তোমাদের সাথে সবসময় ভূগোল বিষয়ে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর আজকের ক্লাস এখানে শেষ করছি। আর সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবা। আর তোমাদের আরো ভালো মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।